তোদের তো বিয়ে হয়ে গেছে, প্রায় 20 দিন হয়ে গেল সমু। এবার মিমিকে নিয়ে হানিমুনে কোথাও গিয়ে ঘুরে বেরিয়ে আয়। সন্ধ্যের চা জলখাবার দিতে দিতে আরতি দেবী কথাগুলো বললেন তার ছেলে সুমুকে। এই তো বিয়েতে অনেকগুলো টাকা খরচা হলো মা, এখন আবার হানিমুনের জন্য খরচা করা একটু কষ্টকর, গম্ভীর মুখে হই বলল সমু। বেশ কিছুদিন হলো বিয়ে হয়েছে ছেলের। বৌমা যথেষ্ট সুন্দরী এবং শান্ত, কিন্তু তাও ছেলের মনে কোনো উচ্ছ্বাস নেই, মুখে খুশির রেশ পর্যন্ত নেই। তাই একটু জোর দিয়ে আরতি দেবী বললেন। গল্প সঙ্গে চায়ের আড্ডায় আমি ইন্দ্রাণী। আজকের গল্প হানিমুন। আপনারা যারা আমার এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন বা শুনছেন, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কাহিনীটি, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আপনাদের অমূল্য মতামত জানাবেন এবং একটি লাইক দেবেন। শুরু করছি আজকের গল্প হানিমুন। সে হোক বাবা, একটু কম খরচের মধ্যে কাছে পিঠে কোথাও গিয়ে একটু ঘুরে আয়। মেয়েটারও তো ইচ্ছে হয়, সব মেয়েরই বিয়ের পর হানিমুনে কোথাও একটু ঘুরতে যাবে, এমন ইচ্ছেটা মনের মধ্যে থাকে। সমু জলখাবার খেতে খেতেই বলল, ঠিক আছে মা, আমি মিমির সঙ্গে কথা বলে দেখছি। জলখাবার শেষ করে ঘরে গিয়ে সমু দেখল বেশ বিষণ্ণ মুখে মিমি বসে আছে খাটের ওপর। পেছন থেকে সমুকে জিজ্ঞাসা করল, তুমি হানিমুনে কোথাও যেতে চাও? এই কাচি পিঠের মধ্যে তোমার কি ভালো লাগে, সমুদ্র না পাহাড়? এই 3-4 দিনের জন্য? মিমি শাড়ির আঁচলে খুঁটটা আঙুলে জড়াতে জড়াতে ভাবতে লাগলো, কালো মানিকের আবার কত শখ, হানিমুনে যাবে বউকে নিয়ে, সুন্দরী বউ হয়েছে সেটা সকলকে দেখাতে হবে না, মুখে যতই নিরাসক্ত ভাব দেখাক না কেন। আর এখনও অবধি মিমি লজ্জাতে নিজের বিয়ের 2-1টা ছবিও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারল না। কলেজে গেলেই বন্ধুরা পেছনে হাসাহাসি করবে, মজা করবে। এবার বন্ধুদের মধ্যে হানিমুনের খবর গেলে তারা হানিমুনের ছবিও দেখতে চাইবে। যদিও তাদের কাছে কোনো দামি মোবাইল নেই, তবু ওই একটা চাইনিজ মোবাইল একটা ওর কাছে রয়েছে, সেখানে কয়েকটা ছবি তোলা রয়েছে যদিও। কিন্তু সব ভেবে মিমি একটু নিষ্ক্রিয় গলায় বলল, এই তো সবে বিয়ের ধকল গেল, এখনই হানিমুনের কি দরকার, আবার শুধু শুধু টাকা খরচ। এবার সুমিও বেশ নির্লিপ্ত গলায় বলল, হ্যাঁ, আমি ঠিক এই কথাই মাকে বলেছিলাম, কিন্তু মা বলছে এমনি এমনি কয়েকটা দিনের জন্য একটু অন্তত কোথাও ঘুরে আসতে, তুমিও আনন্দ পাবে, তাই ভাবছি পুরী থেকেই না হয় তোমাকে নিয়ে ঘুরিয়ে আনি। মিমি মনে মনে বিরক্ত হলেও কি করে যে হানিমুনটাকে আটকাবে সেটা ভেবে পেল না। সব রাগ গিয়ে পড়ল তার মায়ের ওপর। বিয়ের আগে সে মাকে কতবার বোঝানোর চেষ্টা করেছিল যে এই বিয়েতে সে একেবারেই রাজি না, কিন্তু মা কিছুতেই শুনল না, জোর করেই বিয়েটা দিল এক প্রকার। আসল কারণটা হলো তাদের অর্থনৈতিক অবস্থা। ছোটবেলা থেকে বাবাকে হারিয়েছিল মিমি, তাই মা বেশ কষ্ট করে মানুষ করেছে তাকে। তাই এই বিয়ে যোগাযোগটা আসতেই মা আর হাতছাড়া করতে চাইল না। না হলে মিমির বয়সই বা এখন কত, এই তো সবে 20, সবে সামনের কলেজে বিয়ে প্রথম বর্ষ শেষ করেছে। হঠাৎ করে একদিন পাশের বাড়ির মনোরমা কাকিমা এই বিয়ের যোগাযোগটা নিয়ে এলো। এসে বলল, শোনো না মিমির মা, তোমার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছি। ছেলেটার নাম সমু, রাজ্য সরকারি চাকরিও করে, এখান থেকে খুব একটা দূরেও নয় সমুদের বাড়ি। মা আর ছেলেদের দুজনের সংসার, নিজেদের বাড়িও আছে। তবে হ্যাঁ, ছেলের গায়ের রং একটু কালো। তবে ছেলের গায়ের রং নিয়ে কি করবে বলো, সোনার আংটি আবার বাঁকা না ট্যারা, উপার্জন ভালো, ছোট সংসার। মিমি বিয়ের পর পড়াশোনা করতেও তাদের কোনো আপত্তি নেই। বুলির বিয়েতে ওদের মিমিকে খুব পছন্দ হয়েছে। বুলি হলো মনোরমা কাকিমার মেয়ে। মিমি মনে মনে ভাবল, বুলিদির গায়ের রং খুব কালো ছিল বলে সেজন্য বারবার ছেলেরা দেখতে এসে তাকে সবাই পছন্দ করতো না। তারপর অনেক চেষ্টা করে প্রচুর টাকা দিয়ে বুলিদির বিয়ে হয়েছে।
তখন কাকিমা বলেছিল মাকে, কি করব বলো, মেয়েটার তো গায়ের রং কালো, তাই কষ্ট করে হলেও সব জোগাড় করতে হচ্ছে। এখন ছেলের গায়ের রং কালো হলেও সে সোনার আংটি হয়ে গেল। মিমি অবশ্য পড়াশোনায় তেমন মেধাবী নয় কোনো দিনই, তবু ইচ্ছে ছিল কলেজ শেষ করে একটা সুন্দর দেখতে ছেলেকে বিয়ে করার। কলেজে পরিচয় হয়েছিল মৈনাক বলে একটা সুন্দর দেখতে হ্যান্ডসাম ছেলের সঙ্গে, কিন্তু পরিচয় পর্ব সেরে এগোবার আগেই এসে গেল এই বিয়ের প্রস্তাব। মিমি মেধাবী না হলেও সে নিজে যে খুব সুন্দরী সেটা সে ছোট থেকেই বুঝতে পেরেছিল। কলেজের ছেলেরা তো বটেই, স্কুলে যাবার সময় পাড়ার অনেক ছেলেরা হাঁ করে তাকিয়ে থাকতো, আর মিমি সেটাকে খুব উপভোগও করতো। তাই মিমি অনেক চেষ্টা করেছিল মাকে বোঝাবার যে সমুকে তার একেবারেই পছন্দ না। গায়ের রং তো কালো নয়, শুধু যে কালো নয় তা, কয়লাও তো লজ্জা পাবে, আর তার ওপরে মাথায় টাক, উচ্চতা কম, এমন একটা ছেলেকে সে বর হিসেবে ভাবতেই পারে না। কিন্তু মা তাকে বলল, মা, অনেকের মুখে অনেক শুনেছি ছেলেটা নাকি খুব ভালো রে, জীবনসঙ্গী হিসেবে কাউকে পাওয়ার জন্য রূপ নয়, গুণটাই বেশি গুরুত্বপূর্ণ। মানুষকে কেমন সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়। যদিও মিমি মেনে নিতে পারেনি মায়ের কথাটা, কারণ সে তো প্রায় প্রতি রোববার সংবাদপত্রের পাত্রপাত্রী চাই বিজ্ঞাপনের পাতাটা দেখেছে। প্রতিটি বিজ্ঞাপনে প্রায় সুন্দরী ফর্সা পাত্রীই চাই লেখা থাকে। তা সে পাত্র সরকারি চাকরি করুক বা বেসরকারি কোনো ব্যবসা বা ডাক্তারি ইঞ্জিনিয়ার। বেশ কিছু বিজ্ঞাপন তো সে দেখেছে লেখা আছে সুন্দরী ব্যতীত যোগাযোগ নিষ্প্রয়োজন, কিন্তু মা যে কেন কিছুতেই বুঝতে চাইছে না। মা বলছে তাদের সময়ও নাকি বিজ্ঞাপনে এমন কথাই লেখা থাকতো। তাই মনে মনে ঠিক করলো বিয়ের মায়ের জেদের জন্য করলেও কোনো রকম বৈবাহিক সম্পর্কে সে কখনোই তৈরি হবে না সমুর সঙ্গে। জোর করলে সে জানিয়ে দেবে যে সে মায়ের জন্যে এই বিয়েতে রাজি হয়েছে। কলেজ শেষ করেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। মৈনাককে তার বেশ ভালো লেগেছিল। যথারীতি নির্দিষ্ট দিনে বিয়ে হয়ে যায় তাদের। সমুকে তার পছন্দ হয়নি, তাই কলেজের বন্ধুদেরকেও সে বিয়েতে নিমন্ত্রণ করে জানায়নি। মনের মধ্যে বেশ একটা দুঃখ নিয়েই এই বিয়ে করেছিল বললে ভুল হবে, করতে বাধ্য হয়েছিল। বিয়ের পর্ব মিটে সমুদ্রের বাড়িতে আসার পরে মিমির মাথায় চিন্তা ঘুরতে থাকে। ফুলশয্যার দিন, কি করে সে সব কথা বলবে সমুকে, কি করে সে নিজেকে দূরে সরিয়ে রাখবে সমুদ্র থেকে। বৌভাতের সন্ধেটা এইভাবে ভাবতে ভাবতে অসম্ভব টেনশন নিয়ে কাটে তার। ফুল দিয়ে সাজানো সুন্দর খাটের ওপর বসে সে ভাবতে থাকে। মনে মনে ভাবলো তো প্রথমেই সে বলবে এখন সে ছোট, পড়াশোনা করছে, তাই সে একটা বিছানায় শুতে চায় না। দরকার হলে সে মেঝেতে নয় মাদুর পেতে শোবে। কিন্তু অদ্ভুত হলো, সে দেখল যে তাকে কিছুই বলতে হলো না। ফুলশয্যার দিন ঘরে ঢুকে সমু বলল, তুমি খুব ক্লান্ত, তাই তুমি ঘুমিয়ে পড়ো, আমি বরং সোফাতে শুয়ে পড়ছি। মনে মনে বেশ নিশ্চিন্ত হলো মিমি। একবারও সে সমুকে খাটে শুতে বলল না, বা নিজে সোফাতে শুয়ে সমুকে খাটে শোবার কথাও বলল না। কে জানে, হয়তো তার গম্ভীর মুখ দেখে নিজেই বুঝতে পেরেছে, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে। এইভাবেই চলেছে প্রায় 20টি দিন। সমুকে সে কোনোদিন বিছানায় শোয়ার জন্য বলেনি। সমুও নিজের অধিকার দাবি করতে কখনো আসেনি, নিজে সোফাতেই শুয়ে পড়ে। মিমি অবশ্যই লক্ষ্য করেছে সমু তার ভালো লাগা খারাপ লাগাগুলোকে খুব খেয়াল করে। প্রতিদিন অফিস থেকে ফেরার পথে তার পছন্দের খাবার কিনে নিয়ে আসে। তার আলাদা করে কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করে। হাতে টাকা দিয়েও সে জিজ্ঞাসা করেছে আরও টাকা লাগবে কিনা। এরপর নির্দিষ্ট দিনে তারা এসে পৌঁছল পুরীতে হানিমুনে। দুপুরে অনেকক্ষণ ধরে সমুদ্রে স্নান করলো মিমি। জীবনে প্রথম সে প্রথমবার এসেছে বেড়াতে, সমুদ্র দেখছে প্রথমবার। আনন্দে বেশ অনেকক্ষণ ধরে সে জলে কাটলো। সন্ধেবেলাও বেশ অনেকক্ষণ ধরে সময় কাটলো সমুদ্রের ধারে। তারপরে ফিরে এলো। কিন্তু হোটেলে ফেরার পর থেকেই শুরু হলো অসহ্য মাথার যন্ত্রণা। চোখগুলো যেন লঙ্কা বাটার সঙ্গে পাল্লা দিয়ে জ্বলছে। সারা হাত গায়ে পায়ে অসহ্য ব্যথা। মিমি বুঝতে পারল তার জ্বর আসছে। সে জানে তার যখনই জ্বর আসে তখনই খুব বাড়াবাড়ি হয়। বেশ অসহায়ভাবে মিমি তখন সমুকে বলল,
আমার শরীরটা না খুব খারাপ লাগছে, মনে হয় জ্বর আসছে, একবার গায়ে হাত দিয়ে দেখবে? সমু খুব অস্বস্তি নিয়ে মিমির কপালে প্রথমবার হাত রাখল। হ্যাঁ, ঠিকই তো, এ তো দেখছি বেশ জ্বর। তুমি কি কোনো ওষুধ সাথে এনেছো? বেশ উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করল সৌমু। কই না তো, আমি প্রথমবার বেড়াতে এসেছি, বেড়াতে এলে যে ওষুধ আনতে হয় এটা আমি তো জানি না, বেশ অসহায়ভাবে বলল মিমি। জ্বরের জন্য চোখগুলো লালও হয়ে গেছে, শুকনো গলায় হয়ে আসছে, কেমন যেন অস্থির লাগছে মিমির। মাকে ছেড়ে এত দূরে এই প্রথম, তার ওপর এই জ্বর। ঠিকই, আমারই ভুল, আমারই বলা উচিত ছিল, আর আমার নিয়ে আসা উচিত ছিল। আসলে 3-4 দিনের জন্য আসছি, তার মধ্যে এরকমভাবে ভাবতে পারিনি। ঠিক আছে, তুমি বরং শুয়ে পড়ো, আমি তাড়াতাড়ি দেখি যদি কোনো ওষুধের দোকান খোলা পাই, অনেক রাত হয়ে গেছে তো। এই বলে খুব তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ল সমু, কিন্তু কিছুক্ষণ পর হাতে শুধুমাত্র রাতের খাবার নিয়ে ফিরে এলো। ফিরে এসে অপরাধীর মতো মুখ করে বলল, না গো, কোনো ওষুধের দোকান জোগাড় করতে পারলাম না, কোনো ওষুধের দোকানই খোলা নেই, হোটেলের কর্মচারীদের কাছেও কোনো প্যারাসিটামল নেই। আসলে অনেক রাত হয়ে গেছে তো, কাল সকালে দেখা যাবে, তুমি বরঞ্চ উঠে কিছু খেয়ে নাও। তাই আমি রাতের খাবারটা নিয়ে এসেছি। কিন্তু খাবারটা দিতে গিয়ে সমু দেখল মিমির গায়ে প্রচণ্ড জ্বর, ওঠার ক্ষমতা নেই তার। তাড়াতাড়ি হোটেলের দেওয়া গ্লাসে জল নিয়ে নিজের রুমাল ভিজিয়ে মিমির মাথায় রাখলো, সঙ্গে খবরের কাগজ দিয়ে হাওয়া করতে লাগলো মাথায়। তারপর আস্তে আস্তে বিছানাতে এসে খাবারটা অল্প করে খাইয়ে দিল। সারা রাত এইভাবে মিমির মাথায় বসে রইল সমু। এরপর মিমি লক্ষ্য করলো ভোরের আলো ফুটতেই হোটেলের পাশের রুমের দরজায় গিয়ে নক করলো সমু। এক ভদ্রলোক ভদ্রমহিলা বেরিয়ে এলেন। মিমি শুনতে পেল সমু বলছে, খুবই দুঃখিত আপনাদের সকালে বিরক্ত করলাম, আসলে আমার স্ত্রী খুব জ্বর, সারা রাত খুব কষ্ট পেয়েছে, তাই বাধ্য হয়ে এত সকালে এলাম। যদি আপনাদের কারো কাছে একটু প্যারাসিটামল থাকে আমাকে একটু দেবেন? ভদ্রলোক ওষুধ এনে সমুর হাতে দিল। সমুর গলাতে এই আকুতি অবাক হলো মিমিকে। সমু তাড়াতাড়ি করে মিমিকে ওষুধ খাওয়ালো। জ্বর একটু কমে গেলে সমু ডাক্তারের খোঁজ নিয়ে গাড়ি ভাড়া করে মিমিকে নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার দেখে বললেন ভাইরাল ফিভার, 3 দিন তো অবশ্যই লাগবে, ওষুধ দিলেন। এরপর আরও 2টো দিল যেবার যত্নে, যাতে যেন কোনো ত্রুটি না থাকে। 2 রাত্রি মিমির মাথায় কাছে বসেই কাটিয়ে দিল সমু। 3য় দিনের জ্বর একটু কমলো। মিমি তারপর থেকে ভাবতে লাগলো যে মানুষটাকে সে কখনো পছন্দ করেনি, যাকে একটু ভালোবাসেনি, যাকে অবজ্ঞা আর উদাসীনতা ছাড়া কিছুই দেয়নি, সেই মানুষটা তার জন্য নিজেকে উজাড় করে দিল। সে শুনেছে অনেক মেয়ে নাকি নিজের বাবার মতন বর হোক এমনটা চায়, কিন্তু মিমি তো কোনোদিন তার বাবাকে পায়নি। কিন্তু আজ 2 দিন ধরে সমু তার জন্য যা করলো, হয়তো বাবা থাকলে এমনটাই করতেন। তার খারাপ ব্যবহারের পরিবর্তে সে তো খারাপ ব্যবহার করেনি বা অবজ্ঞাও করেনি। এই মানুষটা তো তাকে সম্পূর্ণভাবে অপরিচিত, অথচ এই 2 দিন এই মানুষটার স্পর্শ তার কাছে কত আপন মনে হলো। মা ঠিকই বলেছিল, রূপ নয়, গুণটাই গুরুত্বপূর্ণ। আর যেখানে সে এমন অসুস্থ হয়ে না পড়লে হয়তো মানুষটার এরকম উদার মনের দিকটা আমি কোনো দিন দেখতেই পেতাম না। রাতের খাবার খাওয়া হয়ে যাবার পর মিমি সমুকে বলল, 2 দিন তো ভালো করে ঘুম হয়নি, তুমি বিছানায় এসে শুয়ে পড়ো। না না, আমার কাছে বিছানায় চাদর আছে, আমি মেঝেতে শুয়ে পড়ছি, তুমি ঘুমাও, বেশ জোর দিয়ে কথা বলল সমু। না, কখনোই না, তুমি মেঝেতে শোবে না, তুমি বিছানাতে এসে শোবে। এবার বেশ অনুরোধের সুরে কথাগুলো বলল মিমি। ঠিক আছে, আমি না হয় বিছানার পাশে এই চেয়ারটাতে বসে রাত কাটিয়ে দেবো। তারপরে মজা করে বলল, আমরা তো সরকারি কর্মচারী, চেয়ারে বসে ঘুমানোর অভ্যেস আছে, তুমি চিন্তা করো না, তুমি শুয়ে পড়ো। এবার মিমি একটু অভিমানী গলায় ঠোঁট ফুলিয়ে বলল, জানি আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি, কিন্তু তাই বলে কি আমায় ক্ষমা করা যায় না? না মিমি, তুমি কোনো ভুল করনি, তুমি ঘুমিয়ে পড়ো। আবার সমুর গলায় ফুটে উঠল সেই দৃঢ়তা। তুমি আমার পাশে এসে না ঘুমোলে আমি কিন্তু বাড়ি ফিরে মায়ের কাছে চলে যাব। মিমির আবেগী গলা। তুমি মায়ের কাছে গিয়ে থাকতে চাইলে তাই না হয় থেকো, আমি তোমার সমস্ত খরচ পাঠিয়ে দেব, ওটা আমার কর্তব্য। এবার খুব শান্তভাবে কথাগুলো বলল সমু।
মিমি আর কথা না বাড়িয়ে চুপ করে শুয়ে পড়ল। শুধু চোখের জলকে নিয়ন্ত্রণ করতে পারল না। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে। আগের 2 দিনের মতন কপালের ওপর মানুষটার স্পর্শ তার খুব পেতে ইচ্ছে করছে। না, মানুষটাকে ছেড়ে যাবার কথা মোটেই ভাবছে না সে এখন। মাঝরাতে একবার টয়লেটের জন্য উঠল, হঠাৎ মাথাটা ঘুরে গেল। পড়েই যেত হয়তো, সমু এসে তাকে ধরে ফেলল। মিমি এই স্পর্শটুকুর জন্যই অপেক্ষা করছিল। মিমির এখন নিজেকে বড় সুরক্ষিত মনে হচ্ছে। 2 ভরসার হাত তাকে জড়িয়ে আছে। আমাকে ডাকবে তো? আর একটু হলেই পড়ে যেতে। তুমি তো এখনও পুরোপুরি সুস্থই হওনি, কিন্তু তোমার চোখে জল কেন? কাঁদছো কেন? সমু অবাক হয়ে জিজ্ঞাসা করল। এবার মিমি শক্ত করে জড়িয়ে ধরল সমুকে। সমীর বুকের ওপর নিজের মাথাটা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো। মিমি সমস্ত অনুশোচনা বেরিয়ে এলো অশ্রু দিয়ে। মিমি বলল, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, তোমার কাছেই থাকবো। এবার মিমির বলা প্রতিটি শব্দ, স্পর্শ আর সান্নিধ্যে সমুর সব অভিমান সরে গেল। না, এরপর সমু আর নিজের আবেগকে ধরে রাখতে পারেনি। মিমির কপালে হাত বোলাতে বোলাতে বলল, ধুর পাগলি, কোথায় যাবে তুমি? ওটা তো তোমারও বাড়ি, আমি তো মজা করছিলাম। যাক, এই যাত্রায় পরিস্থিতি মিমিকে বুঝিয়ে দিল, বিয়ের জন্য ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য সুন্দরী পাত্রী বা সুদর্শন পাত্রের থেকে অনেক বেশি প্রয়োজন সুপাত্র বা সুপাত্রী। সুন্দর হওয়াটা আসল কথা নয়, জীবনের প্রতিটি পরিস্থিতিতে আগিয়ে রাখবে এরকম মানুষেরই একটা জীবনে খুব প্রয়োজন। হানিমুন গল্পটি এখানে শেষ হলো। আপনাদের যদি কাহিনীটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা একটি লাইক দেবেন এবং আপনাদের অমূল্য মতামত জানাবেন। ধন্যবাদ।